দরজায় বেল বাজল পরপর 4 বার। অর্থাৎ আর কেউ নয়, তিনি এসেছেন, তাঁর সংকেত। অমনি ব্যস্ত হয়ে উঠল তিন্নি। দ্রুত চোখ বুলিয়ে নিল ঘরটা অগোছালো আছে কিনা। মেঝেতে ছড়ানো খবরের কাগজ, টেবিলে এঁটো চায়ের কাপ হরিবাবু একদম পছন্দ করেন না। তারপর সে টপাটপ জানলাগুলো বন্ধ করে দিতে শুরু করলো। একটা জানালাও খোলা রাখলে চলবে না। একেবারে ডান দিকের কোণের জানালাটা বন্ধ করতে গিয়েও তিন্নি সতৃষ্ণ চোখে একবার তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। শীত, গ্রীষ্ম, বর্ষা একই রকম পোশাক। খয়েরি রঙের প্যান্টকোট, গলায় চাপা রঙের টাই, হাতে একটা চামড়ার ব্যাগ। গোলগাল চেহারা, মাথার চুল কমে এসেছে, তার সামনের দিকে টেনে আছড়ানো। বয়স 40 থেকে 50-এর মধ্যে। ঘরের মধ্যে এসে মিষ্টি করে জিজ্ঞাসা করল, ঘুমিয়ে পড়েছিলে? তিন্নি বলল, না তো। দরজা খুলতে দেরি হয়নি তো? হ্যাঁ হয়েছে। ও, বাথরুমে ছিলাম। হরিবাবু জুতো খুলে খাটের তলায় ঠেলে দিল। মোজা পায়েই রইল। রাত্রিরে ঘুমাবার সময় মোজা পরেই ঘুমিয়ে থাকে। বাথরুমের দরজা খুলে একবার উঁকি দিল। কি দেখল বা বুঝল কে জানে। ফিরে এসে ফের খাটে বসল। তিন্নি, আমার কাছে এসো। তিন্নিকে 2 উড়ুর মধ্যে আটকে রেখে বলল, কি সুন্দর দেখাচ্ছে। ঠোঁটে লিপস্টিক মাখনি কেন? তাতে তোমাকে আরো সুন্দর দেখায়। তারপর ঠাস করে তার গালে জোরে একটা চড় কষিয়ে বলল, কেন মিথ্যে কথা বলিস আমার কাছে? জানালার ধারে দাঁড়িয়েছিলি তাই না? তিন্নি চুপ করে রইল। সে জানে এখন যে কোনো কথা বললেই মার খাবে সে আরো। যে গালে চড় মেরেছিল সেই গালেই নরম করে হাত বুলিয়ে দিতে দিতে হরিবাবু বলল, বেশি লেগেছে। আহারে, লাল হয়ে গেছে। কি করে বুঝলাম বলো তো? এ বাড়িতে ঢোকার আগে রাস্তা থেকে একবার তেতলার ফ্ল্যাটটার দিকে তাকাই। দেখি যে 3টে জানালা খোলা, তুই একটা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছিস। সখী সখী ভাব। কার জন্যে দাঁড়িয়ে থাকিস রে? আমার পথ চেয়ে? তিন্নি চুপ। বল, কার জন্যে দাঁড়িয়ে থাকিস? তিন্নি তবু চুপ। উত্তর দিচ্ছিস না কেন হারামজাদি? হরিবাবু তিন্নির চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকল। কথা বললেও দোষ, না বললেও দোষ। তিন্নি ভাঙা ভাঙা গলায় বলল, আমার আর কে আছে? তার 2 চোখ দিয়ে গড়িয়ে পড়ল চোখের জলের ফোঁটা। কয়েক মুহূর্ত সেদিকে অপলকভাবে তাকিয়ে রইল হরিবাবু। হিংস্রতা মিলিয়ে গিয়ে প্রসন্ন হয়ে উঠল তার মুখ। চুলের মুঠিটা ধরেই তিন্নির মুখটা কাছে টেনে আনল। জিভ দিয়ে চাটতে লাগল সেই অশ্রু। যেন আইসক্রিম খাচ্ছে। সেই অবস্থাতেই বলল, আমি তো আছি, তোর আর কি চাই? তোর কোন স্বাদ আমি অপূর্ণ রেখেছি বল? আমাকে তোর পছন্দ হয় না? ভারী ভালো মেয়ে তুই, আর সব ভালো। জানলা যদি খুলে বাইরে তাকিয়ে থাকিস, চাপকে পিঠে চামড়া তুলে দেব। ঘরে এয়ার কন্ডিশনিং মেশিন বসিয়েছি কি করতে? চুলের মুঠি ছেড়ে দিয়ে এবার সে চামড়ার ব্যাগটা খুলতে খুলতে বলল, দেখ তোর জন্য কি এনেছি। তুই ভালোবাসিস। প্রথমে বেরুলো মদের বোতল,
তারপর 2 প্যাকেট চাইনিজ খাবার। গ্লাস নিয়ে আয়, প্লেট নিয়ে আয়। তিন বছর হয়ে গেল, এখনো মদের গন্ধে তিন্নির গা গুলিয়ে ওঠে। তবু একটা গ্লাস নিয়ে তাকে বসতেই হয়, চুমুক দিতেই হয় 2-1 বার। হরিবাবু নিজে অনর্গল কথা বলতে শুরু করলে তারপর আর খেয়াল করে না তিন্নি মদ খাচ্ছে কিনা, কিন্তু মনোযোগ দিয়ে ওর কথা শুনতে হবে। মাঝে মধ্যে হুঁ হ্যাঁ করতেই হবে, না হলেই খেতে খেতে চড়, অথবা কান ধরে খিমচে দেবে। আর শোয়ার আগে 2 বার লাথি তো মারবেনই পিছনে। সেই লাথিকে হি হি করে না হাসলে চলবে লাথির পর লাথি। এই লাথির ব্যাপারটা শিখিয়ে দিয়েছে বাসনা। 1 গ্লাস শেষ করে একটা চরুর ধরিয়ে হরিবাবু বলল, তোমার কি নিজেকে খাঁচার পাখির মতো মনে হয় তিন্নি? না। কেন মনে হয় না? এই ঘরটা তো একটা খাঁচাই। না মানে, বাথরুমটা বেশ ভালো। বাহ, বেশ বলেছ তো, বাথরুমটা ভালো। টেলিফোন, শাওয়ার আছে, বাথটব পর্যন্ত আছে। খাঁচায় বাথরুম থাকে না। বাহ, কিন্তু কথা হচ্ছে পাখিরা খাঁচার মধ্যে বেশি ভালো থাকে না বাইরে ভালো থাকে? তা তো জানি না। ঠিক, পাখিদের মনের কথা আমরা জানব কি করে? পাখি তো কথা বলে না, নিজেদের মধ্যে কথা বলে, আমরা তা বুঝি না। বাইরে পাখিদের প্রত্যেক দিন খাদ্য খুঁজতে হয়, রোজ পাবে তারও কোনো ঠিক নেই। হয়তো মাঝে মাঝে বাইরের পাখিদের উপোস করে থাকতে হয়। খাঁচার পাখি কিন্তু প্রত্যেক দিন ঘরে বসে বসেই খাবার পায়। হ্যাঁ রে, পাখিরা কি কাঁদে? কি জানি, বলা মুশকিল, তাই না? বোঝা যায় না। তবে কোথায় যেন পড়েছিলাম, মানুষ ছাড়া পাখিটা কি আর কোনো রকম জন্তু জানোয়ারই কাঁদতে জানে না, হাসতেও জানে না। তাহলে যারা হাসি কান্না কিছুই বোঝে না, তারা ওই যে বলে স্বাধীনতা, বাইরে উড়ে বেড়াবার স্বাধীনতা, সেটা কি বোঝে? উড়ে বেড়ায় তো খাবার খোঁজে, তাই না? সব সময় কি খাবার খুঁজে? পেট পুড়ে খাবার পেলেই ঘুমায়, আর কি করবে? ওরা কি সিনেমা যাবে না গঙ্গায় স্নান করতে যাবে? তোর কি বন্দির মতো মনে হয় তিন্নি? জেলখানায় বন্দি? কই না তো। কেন মনে হয় না? এই ঘরখানা তো জেলখানারই মতন। জেলখানায় কি বাথরুম থাকে? তা বটে, তোর বাথরুম খুব পছন্দ। জেলখানায় অ্যাটাচ বাথরুম থাকে না, কেউ চাইনিজ খাবারও এনে দেয় না। তোর কানের ঝুমকো দুলজোড়া জেলখানায় খেয়ে দেবে। তবু তুই দরজা খুলে রাখিস কেন? আর খুলব না। খপ করে তিন্নির কানটা ধরে হরিবাবু বলল, মনে যেন থাকে, ফের যদি দেখি। 4 গেলাস খেলে তবে নেশা হয় হরিবাবুর। তারপর সব কিছু শেষ করে আলো নিভিয়ে শুতে শুতে কেটে যায় আরও 1 ঘন্টা। শুতে না শুতেই নাক ডাকে হরিবাবু। তিন্নির তখনও ঘুম আসে না। এখন অন্তত দিন 3 এইরকম চলবে। হরিবাবু যখন আসে একটানা 3-4 দিন থাকে, জানলা খোলে না, ঘর থেকে বেরোয় না বললেই চলে। একজন লোক এসে দুবেলা খাবার দাবার দিয়ে যায় নানা রকম। আবার 5-7 দিনের জন্য কোথায় চলে যায়, একদিন পরেও আসতে পারে। শুধু হরিবাবু নামটা ছাড়া ওই মানুষটি সম্পর্কে কিছুই জানে না তিন্নি। সম্ভবত ওটা ওর আসল নাম নয়,
হয়তো অন্য কোথাও বাড়ি আছে, সংসার, ছেলে মেয়ে, বউ সব আছে, কিছুই বলে না। এক এক সময় সে মামার বাড়ির গল্প বলে। কোনো এক গ্রামে নাকি সেই বাড়ি, কিন্তু নিজের বাবা মায়ের কথা নেশার ঝোঁকেও উচ্চারণ করেনি কখনো। লোকটার ব্যাগে অনেক টাকা পয়সা থাকে, কি কাজ করে কে জানে। একবার ঘুমোলে আর সারা রাত জাগে না হরিবাবু। ভোরবেলা পেচ্ছাপ করতে ওঠে। দিনের বেলা সে তিন্নিকে মারে না, বকে না, বেশি কথাও বলে না, চুপ করে কি যেন ভাবে। তিন্নিকে যখন তুমি তুমি করে তখন বুঝতে হবে তার মেজাজ খুব ভালো আছে। হঠাৎ হঠাৎ সে মেজাজ বদলে যায়, বিশেষত সন্ধ্যের পর। মার দেবার সময় শুরু হয় তুই তুই। শব্দ না করে খাট থেকে নামল তিন্নি। ঘর ঠান্ডা করা মেশিন আছে ঠিকই, তবু মাঝে মাঝে জানলা খুলে বাইরের বাতাস না নিলে তিন্নির যেন দম বন্ধ হয়ে যায়। জানালার ওপরে হরিবাবুর কেন যে এত রাগ কে জানে। বাথরুমে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে সে জানলাটা খুলল। ওটা একটা 5 তলা ফ্ল্যাট বাড়ি, পাশে চওড়া রাস্তা, রাস্তার ঠিক ওপারে একটা 2 তলা বাড়ি, তার ছাদে একটা ঘর। এখন রাত 12টা 1টা তো হবেই। তিন্নির বাথরুমের জানালা থেকে সোজাসুজি দেখা যায়। এই ছাদের ঘরে এখনো আলো জ্বলছে। সে ঘরে 2টো জানলা খোলাই থাকে সব সময়। ধপধপে সাদা স্যান্ডো গেঞ্জি পরা একটা যুবক টেবিল চেয়ারে বসে পড়াশোনা করছে। এত রাতে লোকজনের চলাচল কমে এসেছে। তিন্নি নাক ভরে নিঃশ্বাস নিতে নিতে এক দৃষ্টিতে চেয়ে রইল সেই আলো জ্বলা ঘরটার দিকে। ছেলেটি সিগারেট খায় না, বেশি নড়াচড়াও করে না, যেন একটা স্থির চিত্র। কত রাত পর্যন্ত জাগে ও। এত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে কোনো মানুষকে দেখেনি তিন্নি। সকালে বা দুপুরে সেই একই দৃশ্য। শুধু বিকেলের দিকে ছেলেটি বাড়িতে থাকে না। সারা দিন রাতে তিন্নি বারবার জানলা খুলে দেখে ওকে। একবার শুধু ওর সঙ্গে চোখাচোখি হয়েছিল। মাঝে মাঝে বই হাতে নিয়ে ঘরের মধ্যে পাইচারি করে ছেলেটি। এক এক সময় দাঁড়ায় জানলার ধারে। কয়েকদিন আগে সকালবেলা সেই রকমই এক জানলার কাছে ও দাঁড়িয়েছিল। তিন্নি চেয়েছিল আকুল নেত্রে। ছেলেটি বোধহয় প্রথমে অন্যমনস্ক ছিল। তারপর তিন্নিকে স্পষ্ট দেখতে পেয়েই সরে গেল জানলা থেকে। লজ্জা পেয়েছে। হ্যাঁ, ও যে লজ্জা পেয়ে সরে গেছে তার প্রমাণ ছেলেটি তারপর থেকে ডান দিকের জানালার বদলে বাঁ দিকের জানালায় দাঁড়ায়। সে জানালা দিয়ে সরাসরি তিন্নিকে দেখা যায় না। কোনো মেয়ের সঙ্গে চোখাচোখি হলে কোনো ছেলে লজ্জা পায়? তিন্নি সারা জীবনে কোনো পুরুষ মানুষকে কখনো লজ্জা পেতে দেখেনি। হ্যাঁ, সারা জীবনই তো। রাগী, হিংসুটে, হিংস্র, অসভ্য, কুটিল, এমনকি 2-1জন দয়ালু পুরুষও সে দেখেছে। কিন্তু লাজুক না, মনে পড়ে না। তিন্নি নিজেই বাচ্চা বয়সে বড় বেশি লাজুক ছিল। মুখ দিয়ে কথাই ফুটত না। সবাই বলতো এ মেয়েটা সাত চড়ে রা করে না। অচেনা লোক দেখলেই সে লুকিয়ে পড়ত বাড়ির কোণায়। তাকে খেতে না দিলে সে লজ্জায় কখনো মুখ ফুটে বলতে পারেনি। তার এই স্বভাবের জন্য সে বাবার কাছে কম মার খেয়েছে। তিন্নির এই 23 বছরের জীবনে দেখা সবচেয়ে দয়ালু পুরুষ শিবকুমার। সে ছিল আগের বাড়িটার দরোয়ান। বাড়ির গেটের সামনে একটা চেয়ারে সে সবসময় পা তুলে বাবু হয়ে বসে থাকে। মধ্যবয়সী জোয়ান পুরুষ, খাঁকি প্যান্টের ওপর সাদা ফতুয়া পরা। তার মুখের সবচেয়ে দর্শনীয় বস্তু তার বড় গোঁফ। কথা বলতে বলতে সে গোঁফের তা দেয়। কুচবিহার থেকে তাকে বিয়ে করার লোভ দেখিয়ে ফুসলিয়ে এনেছিল ঝান্ডু। তারপর তুলেছিল সেই বাড়িতে। কিছুক্ষণের মধ্যে সেই বাড়ির ঘরে ঘরে আরও অনেক মেয়েকে দেখেই তিন্নি বুঝেছিল সেটা গেরস্থ বাড়ি নয়। বুঝবে নাই বা কেন, সে সিনেমায় এরকম বাড়ি দেখেছে। তখন তিন্নির বয়স 20 বছর। ঝান্ডু তার প্রায় ডবল বয়সী। সে কুচবিহারের লোকও নয়। তার সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছিল সুরমাসি। সুরমাসি কত ভালো ভালো কথা বলেছিল।
সবই যে সে বিশ্বাস করবে এমন বোকা সে নয়, কিন্তু বাড়ি ছেড়ে চলে আসা ছাড়া তার কোনো উপায় ছিল না। ছোটবেলা থেকে মা নেই, বাবা প্রত্যেক দিন মাতাল হয়ে ফিরে মারধর করছে ছেলে মেয়েদের। তার দাদা একদিন উল্টে কাটারি দিয়ে বাবার কাঁধে এক কোপ মেরে তারপর পালিয়ে যায়। সংসার চালায় এক পিসি। কেন যেন তিন্নিকে সে প্রথম থেকেই বিষ নজরে দেখছে, ভালো করে খেতেও দিত না। এ সবই সহ্য করে নিয়েছিল তিন্নি, কিন্তু তার জীবন অসহ্য করে তুলল ওই পিসিরই ছেলে ভব। 16 বছর হতে না হতেই তিন্নিকে অনেক পুরুষ জ্বালাতন করতে শুরু করল। কেউ তার গায়ে হাত দিলেই সোজা সে দৌড়ে পালাতো। কিন্তু বাড়ির মধ্যে যদি হিংস্র জানোয়ার থাকে, পালাবে সে কোথায়? পিসির ছেলে ভব সে বাড়িতে থাকে না, সে শিলিগুড়িতে বাসের কন্ডাক্টারি করে, কিন্তু চলে আসে যখন তখন, রাক্ষসের মতন চেহারা। আর তিন্নি যেন তার খাদ্য, যখন তখন হাঁ করে খেতে আসে। ভব যদি তার গা থেকে খুবলে খুবলে মাংস খেয়ে নিত, তাহলেও না হয় মুখ বুজে সহ্য করে নিত তিন্নি, কিন্তু সে যা করতে চায় সেটা খুব পাপের কাজ। আপন পিস্তুত দাদার সঙ্গে এসব কেউ করে, তাহলে নরকেও ঠাঁই হবে না। অতিষ্ঠ হয়ে একদিন পিসির কাছে সামান্য অনুযোগ করেছিল, কিন্তু পিসি এমন সব খারাপ কথা বলেছিল যেন তিন্নিরই সব দোষ। এই সময় কোথা থেকে এলো সুরু মাসি। আগে সে কখনো সুরু মাসিকে দেখেনি। গলায় মধু ঢেলে সুরু মাসি বলেছিল, আহারে তিন্নি, তোর কপালে অনেক দুঃখ আছে। তোর বাপটা অমানুষ, কোনো দিন তোর বিয়ে দেবে না। আর তোর ওই পিসিটা, ও তোকে ভাড়া খাটাবে। যদি বাঁচতে চাস, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। ভবর কবল থেকে বাঁচার জন্যই তিন্নি বাড়ি থেকে পালায়। পরে সে বুঝেছিল অসহায় মেয়েদের বিয়ের লোভ দেখে ভুলিয়ে ভালিয়ে কলকাতায় এনে বিক্রি করে দেয়াই সুরমাসি আর ঝান্ডুটার কাজ। এটা আগে জানলেই বা কি করত? সে একে একে বাঁচত কি করে? বেশি লেখাপড়া জানে না। মহারানী হর্ষমুখী বালিকা বিদ্যালয় সে মাত্র 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছে। তার মাঝপথে পড়া বন্ধ হয়ে গেল একটা ঘটনায়। একদিন স্কুল থেকে ফিরছে, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, সঙ্গে আরও 2টো মেয়ে রোগা রোগা। তিন্নির শরীরটা ভরন্ত। হঠাৎ চায়ের দোকান থেকে ছুটে এলো শকু দর্জির ছেলে লটকা। ওরা বাপ্পাটা দুজনেই গাঁজাখোর। লটকা তার হাত ধরে চেঁচিয়ে বলল, এই দেখি দেখি, তোর বুকের মারটা দেখিনি। তারপর টানাটানি, হেঁচড়া হিঁচড়ি, চেঁচামেচি, জড়ো হয়ে গেল অনেক লোক। সে কথা কানে যেতেই বাবা আর পিসি দুজনেই বলে দিল, ঢের লেখাপড়া হয়েছে, তিন্নিকে আর স্কুলে যেতে হবে না। দোষ করল একজন, শাস্তি পেল আর একজন। অবশ্য তিন্নির বাবা পড়েছে ক্লাস 4 পর্যন্ত, আর পিসি তো বাংলা লেখাও পড়তে পারে না। কলকাতায় এসে কম মার খেয়েছে তিন্নি। তার কাছে যা চায় তা সে দিতে রাজি নয়। প্রথম কদিন সে সর্বক্ষণ অঘরে কেঁদেছে আর মার খেয়েছে। যত কান্না তত মার। তারপর বাসনা নামের একটা মেয়ে তাকে বুঝিয়েছে, এদের সামনে কেঁদে কোনো লাভ নেই। কান্না দেখলে এদের দয়া মায়া হয় না, বরং আরও রেগে যায়। যদি মার কম খেতে চাস, তাহলে হাসতে শেখ। কিন্তু কষ্টে, দুঃখে, অভিমানে যখন বুক ঠেলে কান্না আসে, তখন কি একটা মানুষ জোর করে হাসতে পারে? কান্না বুকে চেপে রাখলেও তো কষ্ট হয়। বাসনা বলেছিল, তুই চেষ্টা করে নকলভাবে হাসবি, এখানকার জীবনে সবটাই নকল। সারা বাড়িতে অন্য মেয়েদের ঘরে ঘরে রটে গিয়েছিল তিন্নি অতি অবাধ্য মেয়ে। সে কারোর কথা শোনে না, তাকে দিয়ে রোজগারপাতি কিচ্ছু হচ্ছে না, খদ্দেররা রেগে যাচ্ছে, সুতরাং মেরে মেরেই তাকে শায়েস্তা করতে হবে। বুনো জন্তুকে
পোষ মানাতে গেলে যেমন বেঁধে রাখতে হয় সেরকমভাবে বেঁধে রাখতে হবে। শুধু এবারই দারোয়ান শিবকুমার একদিন দুপুরে এসে কোমল গলায় বলেছিল, তুমি এখান থেকে পালাতে চাও বেটি? আমি নিজে ব্যবস্থা করে দেব। এ শহরে তোমার চেনা কেউ আছে? আমি নিজে পৌঁছে দিয়ে আসবো সেখানে। কেউ আছে? তিন্নি মাথা দুলিয়ে বলেছিল, না। শিবকুমার বলল, তবে তো মুশকিল। চেনা জানা কেউ না থাকলে তুমি একা মেয়ে ছেলে কোথায় যাবে? এ বাড়িটা খারাপ, কিন্তু একা মেয়ে ছেলের পক্ষে রাস্তাটা আরো খারাপ। তোমাকে ধরে নিয়ে যাবে অন্যরা, আরো নষ্ট করে দেবে। আর যদি আরব দেশে চালান করে দেয় তবে বোবা হয়ে যাবে সারা জীবনের জন্য। কিছু কামকাজ জানা আছে? ইংলিশ বলতে পারো বেটুয়া? তিন্নি আবার মাথা দুলিয়েছিল দুদিকে। শিবকুমার আবার বলল, ওই কুত্তার অলাদ ঝন্ডুটাকে তো আমি চিনি, মেয়েদের সর্বনাশ করে। তোমাকে কুচবিহার থেকে আনা হয়েছে, আপন বাড়িতে ফিরে যাবে? আমি নিজে তোমার টিকিট কেটে ট্রেনে তুলে দেব। যাও তো বলো। তিন্নি বিভ্রান্ত হয়ে যেয়ে আছে। আবার কুচবিহার ফিরে যাবে? কি করে যেন সে জেনে গেছে কোনো মেয়ে একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে আর সেখানে তার জায়গা হয় না। পিসি যদি তাকে থাকতে দেয়ও, আবার সে ভবর পাল্লায় পড়বে। ও পাপ সে কিছুতেই করবে না। তিন্নিকে আবার নিঃশব্দে কাঁদতে দেখে কপালে চাপড় মেরে বলেছিল, হা বিটুয়া। শিবকুমার তাকে সাহায্য করতে পারেনি, কিন্তু সে যে সাহায্যের প্রস্তাব দিয়েছিল তাতেই তিন্নির ক্ষতস্থানগুলোতে লেগেছিল কিছুটা শান্তির প্রলেপ। ওই বাড়িতেই আসা যাওয়া করত হরিবাবু। একদিন তিন্নির নিতম্বে ক্যাঁত ক্যাঁত করে লাথি মারায় ডুকরে কেঁদেছিল তিন্নি। সেই কান্না শুনে ছুটে এসেছিল শিবকুমার। এক রদ্দা কষিয়েছিল হরিবাবুর ঘাড়ে। সে অপমান সহ্য করবে কেন হরিবাবু? অনেক টাকা দিয়ে তিন্নিকে কিনে রেখেছে আলাদা ফ্ল্যাটে। এখন তার যত ইচ্ছে লাথি মারার স্বাধীনতা আছে। তিন্নি মাঝে মধ্যে ভাবে এরকম ভাবেই কেটে যাবে তার বাকি জীবন। তাকে পাহারা দেবার জন্য হরিবাবু একজন পৌর মহিলাকে রেখেছেন। সে তিন্নির জন্য বাজার করে দেয়, রান্না করে দেয়, থাকে পাশের বস্তিতে। তবে হরিবাবুর অনুপস্থিতির দিনগুলোতে সে ঘরেই শোয়। তবু চেষ্টা করলে পালাতে পারে না তিন্নি। কিন্তু পালিয়ে কোথায় যাবে তিন্নি? রাস্তাঘাট কিচ্ছু চেনে না, একা একা কোথাও কখনো যায়নি, তার ভয় করে। শিবকুমার বলেছে রাস্তায় বিপদ বেশি। যদি তার হাত ধরে কেউ নিয়ে যেত। কে আর নিয়ে যাবে? সে একটা বোকা মেয়ে, লেখাপড়া জানে না, কোনো কাজও শেখেনি, ভয়কেও জয় করতে পারে না। তার মতন মেয়েকে এভাবেই সহ্য করে যেতে হবে বাকি জীবন। আর কতদিন সেই জীবন? যার কেউ নেই তার ভগবান আছে, এটা তিন্নি পড়েছিল 5 ক্লাসের বইয়ের একটা গল্পে। তাই সে সময় পেলেই ভগবানকে ডাকে। ভগবানের কোনো সাড়া শব্দ নেই। পৃথিবীতে কত মানুষ, ভগবান কত ব্যস্ত। তিন্নির মতো একটা হেজি পেঁচি মেয়েকে নিয়ে মাথা ঘামাবেন এমন সময় কোথায় তার? তিন্নি তা বোঝে, তার সত্ত্বেও সে ভগবানকেই ডেকে যায়। ভগবানকে দেখতে কেমন? ক্যালেন্ডারে কৃষ্ণের ছবি তার মনে পড়ে, কিংবা চড়কের সময় শিব ঠাকুর। মা দুর্গা, মা কালী এরাও তো ভগবান, লক্ষ্মী, জনার্দন। ইদানিং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে।
চোখ বুজে তিন্নি ভগবানের কথা ভাববার চেষ্টা করলেই কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, দুর্গা, কালী, লক্ষ্মী, জনার্দনের বদলে তার মনে পড়ে যাচ্ছে অন্য একজনের কথা। ফর্সা স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরা একজন, হাতে বই, গায়ের রং মাজা মাজা, মাথা ভর্তি চুল, গোঁফ দাড়ি পরিষ্কার করে কামানো। স্কুল কলেজের ছেলেদের থেকে সে কিছুটা বড়, প্রায় 30-এর কাছাকাছি বয়স হবে। সে সর্বক্ষণ পড়াশোনা করে। সে কি করে উদ্ধার করতে আসবে তাকে? সে তো তিন্নিকে চেনেই না। শুধু একদিন চোখাচোখি হয়েছিল তিন্নির সঙ্গে। অচেনা মেয়েদের দিকে অসভ্যের মতো তাকিয়ে দেখতে নেই বলে সে সরে গেছে। সে আর এ জানালার দিকে তাকায় না। তবু তিন্নি তাকিয়ে থাকে, দু চোখ ভরে দেখে, বুক ভরে দেখে। দেখতে দেখতে আশ মেটে না। তাকিয়ে থাকতে থাকতে তার চোখ জ্বালা করে। এ কান্না অন্যরকম। একদিন ওই ঘরে একটা গেঞ্জি পরা মেয়েকে দেখে তিন্নি চমকে উঠল। প্রথমে মেয়ে বলে বুঝতেই পারিনি। মাথার চুল ছোট করে ছাঁটা, প্যান্টালুন আর গেঞ্জি পরা। কিন্তু মেয়েই তো, ওর বউ কিংবা ভাব ভালোবাসার মেয়ে। কেন তিন্নির বুকের ভেতরটা জ্বালা জ্বালা করতে লাগলো? ওরও তো সেরকম কেউ থাকতেই পারে, থাকবে না কেন? তিন্নি কোন অধিকারে হিংসা করবে? আরও কয়েকবার মেয়েটিকে দেখতে লাগলো তিন্নি। ওরা কিন্তু জড়াজড়ি করে না, চুমুও খায় না, জানালা বন্ধও করে না। তবে কি মেয়েটি দেবতার বোন? হ্যাঁ, নিশ্চয়ই বোন। এক ঘরে 1-1.5 ঘন্টা থাকে, শুধু কথা বলে, চুমু খায় না, অন্য কিছুও করে না। তবে বোন ছাড়া আর কি হবে? এটা ধরে নিয়ে তিন্নি শান্তি পায়। ওদের কথাবার্তা কিছুই শোনা যায় না এত দূর থেকে। তবু ওদের হাত পা নাড়া, হাসি, এসব যেন নিঃশব্দ সিনেমার মতো। যখন যুবকটি বাড়িতে থাকে না, ঘরটা শূন্য থাকে, তখনই তিন্নি নিজের শূন্যতাটা আরও তীব্র হয়ে ওঠে। উৎসুক নয়নে রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন যুবকটি বাড়ি ফিরবে। রাস্তা দিয়ে কোনো কোনো লোক কুকুরের গলায় চেন বেঁধে বেড়াতে নিয়ে যায়। কুচবিহারে তিন্নি দেখেছে গোয়াল থেকে গরুদের নিয়ে দিনের বেলা মাঠে চড়াতে নিয়ে যাওয়া হয়। সেও তো হরিবাবুর একটা পোষা প্রাণী। তবু হরিবাবু তাকে নিয়ে কোথাও যায় না। না থাক, হরিবাবুর সঙ্গে তারও কোথাও যেতে ইচ্ছা করে না। পৌড়া মহিলাটির নাম থাকো। সে 2-1 বার বলেছে, চলো না, আমার সঙ্গে বাজারে যাবে। তিন্নি যে দিনের পর দিন ঘরের মধ্যে থাকে, এটা যেন তারও খারাপ লাগে। তিন্নি যায় না ওর সঙ্গে। তবে ইচ্ছা করলে সে তো বাড়ি থেকে একাই বেরোতে পারে রাস্তায়। তার দেবতাটিকে দেখতে পাবে কাছ থেকে। তাও যায় না তিন্নি, তার লজ্জা করে। সে একটা নষ্ট মেয়ে, পচা মেয়ে। দেবতা যদি তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। দুপুরবেলা খাওয়ার পর ঘুম টেনে আসে তিন্নির। তবু সে দাঁড়িয়ে থাকে জানালার কাছে। হরিবাবু এলে তো 3-4 দিন জানলা খোলার উপায় নেই। তখন বড় জোর বাথরুমের দরজা আটকে সাবধানে 2-3 মিনিট। ছেলেটির নাম অন্তত জানতে ইচ্ছে করে তিন্নির। কি করে জানবে? তিন্নি মনে মনে ওকে দেবতা বলেই ডাকে। কি পরিষ্কার মুখখানা, চওড়া কপাল, টিকালো নাক। কোনো কোনো দুপুরে সেই দেবতা ঘরে না থাকলে তিন্নি জানালার কাছে সরে এসে মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ে। ভালো খাট আছে। হরিবাবু এলে তার সঙ্গে খাটে শুতে হয়। অন্যান্য দিন তিন্নির ওই খাট ছুঁতেও ইচ্ছা করে না। কুচবিহারের বাড়িতে সে মেঝেতেই শুতো। খাটের তলায় লুকানো রয়েছে একটা পুঁটলি। গৃহত্যাগের সময় এই পুঁটলিটা নিয়ে এসেছিল সে। ওপরের কাপড়টা নোংরা হয়ে গেছে। একদিন হরিবাবু দেখতে পেয়ে ফুটবলের মতো পুঁটলিটাকে শট মেরে ফেলে দিয়েছিল বাইরে।
থাকো, দয়া করে আবার পুটলিটা নিয়ে এসেছে। তিন্নি মাঝে মাঝে পুটলিটা খুলে দেখে। তার নিজের বলতে কিচ্ছু ছিল না। দুখানা শাড়ি, একটা হাত আয়না, কয়েকটা খেলনা, একটা পিতলের গণেশ, একটা লম্বা ময়ূরের পালক, একটা সালোয়ার কামিজ, একটা প্লাস্টিকের অচল ঘড়ি, দুটো পুঁতির মালা, ক্লাস 5-6-এর কয়েকখানা বই, একটা রুল টানা খাতা। ওই শাড়ি পোশাক এখানে কিচ্ছু দরকার লাগে না। কলকাতায় এসব পরা যায় না। হরিবাবু তাকে ভালো শাড়ি ব্লাউজ কিনে দিয়েছে। তার হুকুমে তিন্নিকে সবসময় সেজেগুজে থাকতে হয়। কোন দিন কখন হুট করে এসে পড়বে তার তো ঠিক নেই। তবু তিন্নি এগুলো একটাও ফেলে দিতে পারে না। এ সবই তো তার পূর্বজীবনের স্মৃতি। দরজা বন্ধ করে এক একদিন সে পুরনো শাড়ি জড়িয়ে বড় আয়নার সামনে দাঁড়াবার চেষ্টা করে। সে কতখানি বদলেছে। ছেঁড়া খোঁড়া পাঠ্য বইগুলো পাতা উল্টে উল্টে দেখে। বক আর শেয়ালের নেমন্তন্নর গল্পটা মুখস্থ বলার চেষ্টা করে। আর দু একটা পদ্য। ময়ূরের পালকটা সে গালে বোলায়। ভারী আরাম লাগে। এত নরমভাবে কেউ তার শরীর স্পর্শ করেনি কখনো। তার নিজস্ব সম্পত্তির মধ্যে এই পালকটাই তার সবচেয়ে প্রিয়। বছর 4 আগে হঠাৎ কুড়িয়ে পেয়েছিল রাস্তায়। কুচবিহারে ময়ূর দেখা যায় মাঝে মধ্যে। আর কেউ দেখার আগেই তিন্নি প্রথম দেখেছিল পালকটা। যেন তার জন্যই পড়েছিল, যেন অজ্ঞাত রহস্যলোক থেকে তার জন্য এই উপহার। দেবতা যদি হঠাৎ আসেন তিন্নিকে উদ্ধার করতে, তার সামনে এসে দাঁড়ান, তাহলে তিন্নি তাকে কিভাবে বরণ করবে? গলায় আঁচল জড়িয়ে মাটিতে মাথা ঠেকিয়ে গড় করবে তিন্নি তার পায়ে। পায়ে ফুল দিতে হয় না? ফুল সে কোথায় পাবে? ভাবতে ভাবতে দৃশ্যটা সত্যি হয়ে যায়। ধপধপে সাদা স্যান্ড গেঞ্জি আর পাজামা পরা দেবতা এসেছেন এই ঘরে। হাত বাড়িয়ে বলছেন, এসো তিন্নি, কোনো ভয় নেই। আমি তোমায় এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ তোমাকে কষ্ট দেবে না। তিন্নির কান্না পাচ্ছে, তবু সে কাঁদবে না। সে ময়ূরের পালকটা রাখল দেবতার পায়ের ওপর। তন্দার আবল্লী কেটে যেতেই তিন্নি দেখল ঘরটা যেমন শূন্য ছিল তেমনই শূন্য। সন্ধে হয়ে গেছে। রাস্তার উপরের ছাদের ঘরটায় আলো জ্বলছে। টেবিলের সামনে বসে আছে অক্লান্ত মনোযোগী পড়ুয়াটি। এই সপ্তাহ একদিন হরিবাবু এসে যেন অন্য মানুষ হয়ে গেল। সে তিন্নিকে বকল না, মারল না, আদর করল না, পাশে শুতেও বলল না। অনেকখানি মদ খেয়ে মাতাল হয়ে গেল। নিজেই কাঁদল, তারপর ঘুমিয়ে পড়ল কাঁধ হয়ে। পরদিন সকালে সে গম্ভীরভাবে বলল, এ ফ্ল্যাট বদলাতে হবে, পেছনে পুলিশ লেগেছে। বেরিয়ে গেল দাঁত না মেজেই। ফিরল সন্ধ্যের পর। সঙ্গে একজন লম্বা চওড়া লোক, মুখে চাপ দাড়ি। হরিবাবু আগেও 2-1 লোককে এখানে এনেছে, কিন্তু তখন তিন্নিকে রান্নাঘরে বসে থাকতে হয়েছে দরজা বন্ধ করে। অন্য লোকদের কাছে তার মুখ দেখানো নিষেধ। 2-3 ঘন্টাও অন্ধকার রান্নাঘরে বসে থাকতে হয়েছে তিন্নিকে। আজ তিন্নি দরজা খোলার পর অন্য লোক দেখে দৌড়ে রান্নাঘরে পালাবার দিকে উদ্যোগ নিতেই হরিবাবু বলল, দাঁড়া। দাড়িওয়ালা লোকটি তিন্নিকে মাথা থেকে পা পর্যন্ত বারবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ ঠিকই আছে, শুধু স্পাইনটা একবার দেখতে হবে। হরিবাবু তিন্নির কাঁধ চেপে ধরে শরীরটা ঘুরিয়ে দিল লোকটার দিকে। লোকটি তিন্নির শিরদাঁড়াটা টিপে টিপে দেখল, কোমর থেকে ঘাড় পর্যন্ত। তারপর বলল, চলবে, 5 মিনিট টাইম, তারপরে যাব। হরিবাবু বলল,
তোর জিনিসপত্র গুছিয়ে নে তিন্নি, তোকে দিল্লি যেতে হবে, সেখানে ভালো থাকবি। দিল্লি? সে তো অনেক দূর। সেখানে কেন যাবে তিন্নি? হরিবাবু তাকে বিক্রি করে দিচ্ছে? ঘরের এক কোণে চলে গিয়ে বুকের কাছে দুহাত জোড়ো করে তিন্নি বলল, না না, আমি যাব না, যাব না। হঠাৎ উচ্চাঙ্গ দার্শনিক বার্তার ভঙ্গিতে হরিবাবু বলল, জীবনটা কি আর সব সময় একইভাবে চলে রে? মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হয়। তিন্নি তবু তাড়া খাওয়া জন্তুর মতো কাঁপতে কাঁপতে বলল, আমি যাব না, যাব না। তার মনে হলো ওই দাড়িওয়ালা লোকটির চেয়ে হরিবাবু ভালো। হরিবাবুর ধরন ধারণ তবু সে বুঝে গেছে, এই অচেনা লোকটি যদি তার উপর হিংস্র হয়। লোকটি শান্ত কঠিন গলায় বলল, তুই নিজের ইচ্ছায় যাবি না তোর লাশ যাবে? যেন খানিকটা মায়া পড়ে গেছে। এই ভঙ্গিতে হরিবাবু বলল, না, জোর করতে হবে না, একটু সোহাগ করলে এ মেয়ে সব কথা শোনে। প্রথম দুটো একটা দিন একটু বেগরবাই করবে, তারপর আস্তে আস্তে কয়েকবার সিগারেটের ছ্যাঁকা দিলেই সব ঠিক হয়ে যাবে। হরিবাবু হাঁক দিল, থাকো, ওর জিনিসগুলো গুছিয়ে দে। থাকো বাইরেই ছিল, চলে এলো ভেতরে। দাড়িওয়ালা লোকটা বলল, বেশি কিছু নেবার দরকার নেই। হরিবাবু বলল, ওর গয়না টয়না শুধু দিয়ে দে চটপট। থাকো একটা ব্যাগে মোটামুটি জিনিসপত্র ভরে তারপর মাটির নিচ থেকে পুটলিটা টেনে বার করল। এটা নেবে নাকি? সেই ময়লা পুটলিটা দেখে আঁতকে উঠল দুজন পুরুষ। দাড়িওয়ালা লোকটি বলল, ওই গন্ধা জিনিসটা নিকাল দো, নিকাল দো। তিন্নি ততক্ষণে পুটলিটা তুলে নিজের বুকে চেপে ধরেছে। হরিবাবু এক ঝটকায় পুটলিটা ফেলে দিল মাটিতে। সেটা খুলে সবকিছু ছড়িয়ে গেল। ঘেন্নায় নাক কুচকে খ্যা খ্যা করে হেসে উঠল দাড়িওয়ালা লোকটা। তারপর ওরা দুজনে পা দিয়ে মারিয়ে ভাঙতে ছিঁড়তে লাগলো তিন্নির খেলার পুতুল, স্কুলের বই, আয়না, পুঁতির মালা। যেন এসব মানুষের শৈশব নেই, বাল্য স্মৃতি নেই, খেলার সাথী নেই। যেন এরা সারা জীবন শুধু ভাঙতে ভাঙতেই যায়। ময়ূরের পালকটা কেউ পা দিয়ে মারাবার আগেই তিন্নি ঝাঁপিয়ে পড়ে সেটা তুলে নিল। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো। এটা নিয়ে কি করবে সে? তার জীবনের একমাত্র রহস্য লোকের উপহার, এটা সে নষ্ট হতে দেবে না। ঝট করে একটা জানলা খুলে সে পালকটা ফেলে দিল বাইরে। রাস্তার ওপাশে সেই আলো জ্বলা ঘরে টেবিলের সামনে বসে আছে তিন্নির দেবতা। পৃথিবীর সব দেবতার মতন তারও দুঃখী মানুষের দিকে তাকাবার সময় নেই। বেশ হাওয়া দিচ্ছে বাইরে, অনেকটা ঝড়ের মতন। পালকটা সোজাসুজি পড়ল না, দুলতে দুলতে উঠতে লাগলো শূন্যে। কোন দিকে যাবে কে জানে।